হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের এডুকেশন সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের প্রথম ইউনিট থেকে গুরুত্বপূর্ণ 4টি 5 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। আশা করি এই 4টি প্রশ্নের মধ্যে থেকেই তোমরা 5 নম্বরের প্রশ্ন প্রথম ইউনিটে কমন পেয়ে যাবে। প্রথম প্রশ্ন যেটা আছে, ডেলর কমিশনের প্রতিবেদন অনুযায়ী শিক্ষার 4টি স্তম্ভ সংক্ষেপে লেখো। অর্থাৎ জানার জন্য শিক্ষা, কর্মের জন্য শিক্ষা, একত্রে বসবাসের জন্য শিক্ষা, প্রকৃত মানুষ হওয়ার শিক্ষা, এই 4টে স্তম্ভ এখানে ব্যাখ্যা করতে বলা হচ্ছে। কিভাবে এটা লিখবে দেখে নাও। প্রথমেই ভূমিকা। একবিংশ শতাব্দীর শিক্ষার স্বরূপ ও লক্ষ্য নির্ধারণের জন্য ইউনেস্কো 1993 সালে জ্যাক ডেলরের নেতৃত্বে একটি কমিশন গঠন করে, যা ডেলর কমিশন নামে পরিচিত। 1996 সালে এই কমিশন লার্নিং দ্য ট্রেজার উইদিন নামক তাদের ঐতিহাসিক প্রতিবেদন পেশ করে। এই প্রতিবেদনে সমগ্র জীবনব্যাপী শিক্ষার ধারণা এবং শিক্ষার গুণগত মান উন্নয়নের জন্য 4টি মূল স্তম্ভ বা 4 পিলার অফ এডুকেশনের কথা বলা হয়েছে। এবার শিক্ষার 4টি স্তম্ভ কি? ডেলর কমিশনের মতে শিক্ষার 4টি প্রধান স্তম্ভের ওপর দাঁড়িয়ে আছে, যা পারস্পরিক সম্পর্কযুক্ত। প্রথমে হচ্ছে জানার জন্য শিক্ষা। হলো শিক্ষার বহুদিক দিক। এর অর্থ কেবল তথ্য মুখস্থ করা নয়, বরং জ্ঞান আহরণের পদ্ধতি ও কৌশল আয়ত্ত করা। এর মাধ্যমে শিক্ষার্থী একাগ্রতা, স্মৃতিশক্তি এবং চিন্তাশক্তির বিকাশ ঘটিয়ে আজীবন শেখার সুযোগ পায়। দ্বিতীয় হচ্ছে কর্মের জন্য শিক্ষা। হলো শিক্ষার ব্যবহারিক দিক। জ্ঞানকে কিভাবে কর্মজীবনে প্রয়োগ করা যায় এবং শিক্ষার্থীকে কিভাবে দক্ষ ও স্বাবলম্বী করে তোলা যায় তা এর লক্ষ্য। এটি শিক্ষার্থীদের দলগত কাজ এবং সমস্যা সমাধানের দক্ষতা অর্জনে সাহায্য করে। তৃতীয় হচ্ছে একত্রে বসবাসের জন্য শিক্ষা। হলো বর্তমান বিশ্বের প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্তম্ভ। এর লক্ষ্য হলো হিংসা, ভেদাভেদ ভুলে পারস্পরিক বোঝাপড়া, সহমর্মিতা এবং শান্তির বাতাবরণ তৈরি করা। অন্যের সংস্কৃতি ও মূল্যবোধকে শ্রদ্ধা করার মাধ্যমে সমাজবদ্ধ জীব হিসাবে বেঁচে থাকাই এর মূল কথা। চতুর্থ হচ্ছে প্রকৃত মানুষ তৈরির জন্য শিখন। প্রকৃত মানুষ হওয়ার শিখন বলতে বোঝায় যা মানুষের বিভিন্ন মানবিক ও সামাজিক গুণাবলীর বিকাশ ঘটায়। মানুষের মধ্যে প্রকৃত মূল্যবোধ গড়ে তোলাই এই শিক্ষার মূল কথা। বর্তমানে সামাজিক অবক্ষয়ের যুগে এই শিক্ষার প্রয়োজনীয়তা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। উপসংহারে কি লিখবে? পরিশেষে বলা যায়, ডেলর কমিশনের নির্দেশিত এই 4টি স্তম্ভ কোনো বিচ্ছিন্ন ধারণা নয়, বরং এগুলি একে অপরের পরিপূরক। আধুনিক শিক্ষা ব্যবস্থায় একজন শিক্ষার্থীকে পরিপূর্ণ মানুষ হিসাবে গড়ে তুলতে এবং সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে তাকে যোগ্য করে তুলতে এই 4টি স্তম্ভ অত্যন্ত জরুরি। এবার পরের প্রশ্ন হচ্ছে, পাঠ্যক্রম প্রণয়নে শিক্ষার যে কোনো 3টি লক্ষ্য লেখো। এই প্রশ্নের উত্তরটা নিয়ে আলোচনা করব। তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো বা আমাদের থেকে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, অবশ্যই তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো বা আমাদের পেড ব্যাচে অ্যাডমিশন নিতে পারো। এবার পাঠ্যক্রম প্রণয়নে শিক্ষার 3টি লক্ষ্য দেখে নাও। প্রথমে ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা দিয়ে শুরু করবে। শিক্ষার লক্ষ্য উদ্দেশ্যকে বাস্তবে রূপায়িত করার প্রধান হাতিয়ার হলো পাঠ্যক্রম। পাঠ্যক্রম প্রণয়ন বা রচনার সময় শিক্ষার সুনির্দিষ্ট কিছু লক্ষ্যকে সামনে রাখা হয়, যাতে শিক্ষার্থীরা সেই পথ অনুসরণ করে কাঙ্ক্ষিত আচরণগত পরিবর্তন ঘটাতে পারে। একটি আদর্শ পাঠ্যক্রম প্রণয়নে এর লক্ষ্যগুলি সর্বাধিক গুরুত্ব পায়। তার মধ্যে বহুদিক বিকাশ, সামাজিকরণ এবং বৃত্তিমূলক দক্ষতা অন্যতম। এবার পাঠ্যক্রম প্রণয়নে শিক্ষার লক্ষ্য দেখে নাও। কি বলা হচ্ছে? পাঠ্যক্রম প্রণয়নে শিক্ষার লক্ষ্যগুলিকে একটি সামগ্রিক প্রক্রিয়ার মাধ্যমে বিন্যস্ত করা হয়। প্রথমত, বহুদিক বা জ্ঞানমূলক লক্ষ্য হলো পাঠ্যক্রমের অন্যতম প্রধান ভিত্তি। শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীর চিন্তা শক্তি, বিচার শক্তি, সৃজনশীলতার বিকাশ ঘটানোই এর কাজ। পাঠ্যক্রম এমনভাবে তৈরি করা হয় যাতে ভাষা, বিজ্ঞান, গণিত, দর্শনের মতো বিষয়গুলি শিক্ষার্থীর মানসিক উৎকর্ষ সাধন করতে পারে এবং তাকে নতুন জ্ঞান সৃষ্টিতে উৎসাহী করে। দ্বিতীয় হচ্ছে, সামাজিক ও নৈতিক বিকাশের লক্ষ্যে পাঠ্যক্রম প্রণয়নে বিশেষ গুরুত্ব পায়। মানুষ সামাজিক জীব,
তাই শিক্ষার লক্ষ্য হলো শিক্ষার্থীকে সমাজের উপযুক্ত নাগরিক হিসাবে গড়ে তোলা। পাঠ্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে সহনশীলতা, মৈত্রী, দেশপ্রেম এবং গণতান্ত্রিক মূল্যবোধ জাগিয়ে তোলা যায়, যাতে তারা সমাজের রীতিনীতি ও সংস্কৃতির সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারে। তৃতীয়ত হচ্ছে বৃত্তিমূলক ও অর্থনৈতিক লক্ষ্য হলো বর্তমান যুগে পাঠ্যক্রমের একটি অপরিহার্য দিক। কেবল তাত্ত্বিক জ্ঞান নয়, শিক্ষার লক্ষ্য হলো শিক্ষার্থীকে ভবিষ্যৎ জীবনের জন্য অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলা। তাই আধুনিক পাঠ্যক্রমে কর্মমুখী শিক্ষা, কারিগরি দক্ষতা এবং ব্যবহারিক প্রশিক্ষণের উপর জোর দেওয়া হয়, যাতে পড়াশোনা শেষ করে শিক্ষার্থী জীবিকা অর্জনে সক্ষম হয়। তারপর উপসংহার। সুতরাং পাঠ্যক্রম প্রণয়নের ক্ষেত্রে শিক্ষার এই লক্ষ্যগুলি বহুদিক বিকাশ, সামাজিকরণ এবং অর্থনৈতিক স্বাবলম্বন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একটি সুষম পাঠ্যক্রম এই লক্ষ্যগুলির মধ্যে ভারসাম্য বজায় রেখে শিক্ষার্থীর যেমন ব্যক্তিগত উন্নতি ঘটায়, তেমনি তাকে সমাজের একজন দায়িত্বশীল ও উৎপাদনশীল সদস্য হিসাবে প্রতিষ্ঠা করতে সাহায্য করে। এবার পরের প্রশ্ন হচ্ছে বহুদিক শিক্ষা দর্শনের মূল নীতি বা বৈশিষ্ট্য। প্রথমেই হচ্ছে ভূমিকা। সেখানে কি লিখবে দেখো, ভূমিকায় প্রচলিত ভারতে প্রাচীন ভারতে বৈদিক ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থার সমান্তরালে যে এক নতুন ও উদার গণতান্ত্রিক শিক্ষা ব্যবস্থার উদ্ভব ঘটেছিল, তাই বৌদ্ধ শিক্ষা ব্যবস্থা নামে পরিচিত। গৌতম বুদ্ধের অহিংসা, সাম্য, মৈত্রীর দর্শনের ওপর ভিত্তি করে এই শিক্ষা ব্যবস্থা গড়ে ওঠে। এই শিক্ষার মূল লক্ষ্য ছিল নির্বাণ লাভ বা জাগতিক দুঃখ কষ্ট থেকে মুক্তি এবং চরিত্র গঠন। বৌদ্ধ শিক্ষা ছিল মূলত সংঘ বা মঠ কেন্দ্রিক, যা প্রাচীন ভারতের শিক্ষা ব্যবস্থার এক প্রাতিষ্ঠানিক রূপ দান করেছিল। এবার মূল বৈশিষ্ট্য কি? বৌদ্ধিক শিক্ষার প্রধান বৈশিষ্ট্য হলো এর প্রাতিষ্ঠানিক কাঠামো। বৈদিক যুগের গৃহকেন্দ্রিক বা গুরুকুল প্রথার পরিবর্তে এখানে শিক্ষা দেওয়া হতো বিশাল আয়তনের বৌদ্ধ বিহার বা মঠগুলিতে। এই ব্যবস্থায় জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষের শিক্ষার অধিকার স্বীকৃত ছিল, যা তৎকালীন সমাজে ছিল এক বৈপ্লবিক পদক্ষেপ। শিক্ষার শুরু হতো প্রবজ্জা নামক এক অনুষ্ঠানের মাধ্যমে, যার অর্থ গৃহ ত্যাগ করে সঙ্গে প্রবেশ করা। এই সময় শিক্ষার্থীকে সমন বলা হতো এবং তাকে 10টি কঠোর নিয়ম মেনে চলতে হতো। শিক্ষার মাধ্যম ছিল সাধারণ মানুষের ভাষা পালি, প্রাকৃত বা যা সংস্কৃত তুলনায় অনেক সহজবোধ্য ছিল। বৌদ্ধ শিক্ষার পাঠ্যক্রম ছিল অত্যন্ত ব্যাপক ও জনমুখী। এতে ধর্মীয় শাস্ত্রের পাশাপাশি চিকিৎসা শাস্ত্র, যুক্তিবিদ্যা, গণিত এবং কারিগরি শিক্ষা ব্যবস্থা ছিল। শিক্ষক ও শিক্ষার্থীর মধ্যে সম্পর্ক ছিল অত্যন্ত পবিত্র, স্নেহপূর্ণ এবং গণতান্ত্রিক। উচ্চশিক্ষা সমাপ্তির পর উপসম্পদা নামক অনুষ্ঠানের মাধ্যমে ভিক্ষু হিসাবে স্থায়ীভাবে সঙ্গে যোগ দেওয়ার সুযোগ থাকতো। এবার হচ্ছে উপসংহারে কি বলা হচ্ছে দেখো, পরিশেষে বলা যায় বৌদ্ধ শিক্ষা দর্শন কেবল ধর্মীয় শিক্ষার সীমাবদ্ধ ছিল না, বরং এটি ছিল একটি সুশৃঙ্খল ও সর্বজনীন শিক্ষা ব্যবস্থা। নালন্দা, তক্ষশিলা, বিক্রমশিলার মতো বিখ্যাত বিশ্ববিদ্যালয়গুলি এই শিক্ষার ফসল। আধুনিক ভারতের শিক্ষা ব্যবস্থায় যে গণতান্ত্রিক চেতনা ও ধর্মনিরপেক্ষতার কথা বলা হয়, তার বীজ বহু শতাব্দী আগেই বৌদ্ধ শিক্ষা দর্শনে রোপিত হয়েছিল। এবার আজকের ক্লাসের শেষ যে প্রশ্নটা আছে, প্রকৃতিবাদ সম্পর্কে টিকা, সেটা দেখো। প্রথমেই দেখো, শিক্ষা দর্শনের ইতিহাসে প্রকৃতিবাদ হলো এমন এক মতবাদ যা প্রকৃতিকেই একমাত্র সত্য বলে মনে করে এবং আধ্যাত্মিক বা অতি জাগতিক কোনো সত্তাকে স্বীকার করে না। রুসো, হারবার্ট পেন্সার এবং রবীন্দ্রনাথ ঠাকুর প্রমুখ শিক্ষাবিদ এই দর্শনের ধারক ও বাহক। প্রকৃতিবাদী দর্শনে শিশুকে প্রকৃতির সামাজিক বন্ধন থেকে মুক্ত করে প্রকৃতির কোলে স্বাভাবিকভাবে বিকশিত হওয়ার সুযোগ দেওয়াই হলো শিক্ষার মূল কথা। তারপর প্রকৃতিবাদী শিক্ষার মূল নীতি। প্রকৃতিবাদের মূল মন্ত্র হলো প্রকৃতিতে ফিরে চলো, ঠিক আছে, ব্যাক টু নেচার। এই দর্শন অনুযায়ী শিক্ষার কেন্দ্রবিন্দু হলো শিশু, পাঠ্যক্রম বা শিক্ষক নয়, বরং শিশুর নিজস্ব আগ্রহ, প্রবৃত্তি এবং চাহিদাই শিক্ষার গতিপথ নির্ধারণ করবে। প্রকৃতিবাদী শিক্ষার অন্যতম নীতি হলো পুঁথিগত বিদ্যার বিরোধিতা। এখানে
বইয়ের পাতার চেয়ে প্রত্যক্ষ অভিজ্ঞতা এবং ইন্দ্রিয় প্রশিক্ষণের ওপর বেশি গুরুত্ব দেওয়া হয়। রুশোর প্রবর্তিত নেতিবাচক শিক্ষা প্রকৃতিবাদের এক অনন্য বৈশিষ্ট্য, যেখানে শিশুকে জোর করে কোনো সত্য বা গুণ শেখানোর পরিবর্তে তাকে পাপ ও ভুল থেকে দূরে রাখার কথা বলা হয়েছে, যাতে সে প্রকৃতির নিয়মে নিজে থেকেই শিখতে পারে। এই দর্শনে শিক্ষকের ভূমিকা হলো একজন পর্যবেক্ষক বা মালির মতো, যিনি শিশুর বিকাশের উপযুক্ত পরিবেশ তৈরি করবে, কিন্তু তার উপর কোনো মতামত চাপিয়ে দেবে না। এখানে শৃঙ্খলার ক্ষেত্রে মুক্ত শৃঙ্খলা বা প্রাকৃতিক ফলাফলের মাধ্যমে শৃঙ্খলা তত্ত্বে বিশ্বাস করা হয়, অর্থাৎ শিশু তার কাজের মাধ্যমেই ভালো মন্দের বিচার করতে শেখে। উপসংহার কি? উপসংহার হচ্ছে, সুতরাং প্রকৃতিবাদ গতানুগতিক ও কৃত্রিম শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে এক তীব্র প্রতিবাদ। আধুনিক শিশুকেন্দ্রিক শিক্ষা, কিন্ডারগার্টেন পদ্ধতি এবং খেলনা ভিত্তিক শিক্ষার মূলে রয়েছে এই প্রকৃতিবাদী চিন্তাধারা। এই ছিল তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট 4টি প্রশ্নের উত্তর।